পৃষ্ঠা 217। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী বা এসএকিউ টাইপ 2। প্রশ্নের মান 4। প্রশ্ন 1। ভারতের সংবিধান সভা বা সংবিধান সভা কিভাবে গঠিত হয়? উত্তর। সূচনা। স্বাধীনতা লাভের বহু আগে থেকেই ভারতবাসীর দাবি ছিল তারা গণপরিষদ বা সংবিধান সভা গঠন করে নিজেদের সংবিধান নিজেরাই রচনা করবে, কিন্তু পরাধীন ভারতে তা সম্ভব না হলেও স্বাধীন ভারতে মন্ত্রী মিশনের প্রস্তাব মেনে গণপরিষদ গঠিত হয়। সংবিধান সভার গঠন পদ্ধতি। 1। বিভিন্ন সম্মেলনের দাবি মেনে 1936 খ্রিস্টাব্দে কংগ্রেস সম্মেলনে গণপরিষদ গঠনের পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়। এর 3 বছর পরে 1939 খ্রিস্টাব্দে রামগড় কংগ্রেস সম্মেলনে কংগ্রেস কার্যকরী সমিতি গণপরিষদ গঠনের পক্ষে জোরালো অভিমত ব্যক্ত করে। অবশেষে 1940 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার গণপরিষদ গঠনের মাধ্যমে ভারতের সংবিধান রচনার বিষয়টি নীতিগতভাবে মেনে নেয়। 2। কুপল্যান্ড পরিকল্পনার বিকল্প হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন চার্চিল মন্ত্রিসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে আসেন। ক্রিপস ভারতবাসীর কাছে তাঁর বিভিন্ন প্রস্তাব পেশ করেন। প্রস্তাবে বলা হয় ব্রিটিশ সরকার ও গণপরিষদের মধ্যে চুক্তির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে, কিন্তু মুসলিম লীগ পৃথক গণপরিষদ গঠনের দাবি জানায়। পাশাপাশি জাতীয় কংগ্রেসও ক্রিপস প্রস্তাবকে অগ্রাহ্য করে। এই পরিস্থিতিতে ব্রিটিশ কুপল্যান্ডকে ভারতে পাঠায়। কুপল্যান্ড ঐক্যমত্যের ভিত্তিতে কংগ্রেস ও লীগের কাছে ক্ষুদ্র আকারের গণপরিষদ গঠনের প্রস্তাব রাখেন। এই প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠতার পরিবর্তে ঐক্যমতের ভিত্তিতে গণপরিষদ গঠনের উল্লেখ থাকায় কুপল্যান্ড পরিকল্পনাও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। 3। মন্ত্রী মিশনের প্রস্তাব মেনে মন্ত্রী মিশনের পরিকল্পনা অনুযায়ী 4টি মূলনীতির ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়। এই 4টি নীতি ছিল: এ, ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলি তাদের মোট জনসংখ্যার নির্দিষ্ট অনুপাত অনুযায়ী গণপরিষদে আসন লাভ করবে। প্রতিটি প্রদেশ 10 লক্ষ জন পিছু একজন করে প্রতিনিধি গণপরিষদে পাঠাতে পারবে। বি, গণপরিষদের সকল আসন সাধারণ শ্রেণী, অশিখ, অমুসলমান, শিখ ও মুসলমান এই 3 সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে ভাগ করে দেওয়া হবে। সি, প্রাদেশিক আইন সভাগুলিতে প্রত্যেকটি সম্প্রদায়ের সদস্যবৃন্দ একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকার প্রয়োগ করে নিজ নিজ প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। ডি, দেশীয় রাজ্যগুলি থেকে 93 জন প্রতিনিধি পাঠানো যাবে। 4. নির্বাচনের মাধ্যমে 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে গণপরিষদ গঠন করার জন্য এক নির্বাচন অনুষ্ঠিত হয়। চিফ কমিশনার শাসিত 4টি আসন সমেত ব্রিটিশ ভারত থেকে মোট 296 জন প্রতিনিধি নির্ধারণের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দলগত বিচারে কংগ্রেস শতকরা 69% আসন লাভের মাধ্যমে নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা করে, অর্থাৎ 292টি প্রাদেশিক আসনের মধ্যে কংগ্রেস পায় 208টি। উপসংহার: সংবিধান রচনার লক্ষ্যে গঠিত খসড়া কমিটি 1947 খ্রিস্টাব্দের 29 আগস্ট গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করে। দীর্ঘ আলাপ আলোচনার পর রচিত হয় ভারতীয় সংবিধান। প্রশ্ন 2। ভারতীয় গণপরিষদের কার্যাবলীর সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর। সূচনা। দেশবাসীর প্রতিনিধি হিসেবে সংবিধান রচনাকারী সংস্থা হল গণপরিষদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মতে কোট পরিষদ কর্তৃক রচিত সংবিধানের মধ্যে স্বাধীনতা সংগ্রামের চিন্তা ও চেতনা এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় আনকোট। ভারতীয় গণপরিষদের কার্যাবলী। 1.
সভাপতি নির্বাচন। গণপরিষদের প্রথম অধিবেশন বসে নতুন দিল্লির কনস্টিটিউশন হলে 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর। সে সময়ের কংগ্রেস সভাপতি JB কৃপালনির প্রস্তাব মেনে পরিষদের বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিংহকে গণপরিষদের অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান করা হয়। এর দুদিন পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম সভাপতি নির্বাচিত হন। 11ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দ। কয়েকদিন পর সভার কার্যপরিচালনা বিষয়ক কমিটি গণপরিষদের স্থায়ী সভাপতিকে রাষ্ট্রপতি হওয়ার সুপারিশ জানায়। 2. বিভিন্ন কমিটি গঠন। 1947 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে। এই অধিবেশনে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় গণপরিষদের সহ সভাপতি নির্বাচিত হন। মুসলিম লীগের প্রতিনিধিরা আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবিতে অনড় থেকে প্রথম অধিবেশনের মতো এই দ্বিতীয় অধিবেশনেও অনুপস্থিত থাকেন। সেখানে কয়েকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠিত হয়, যেমন কার্যনির্বাহক কমিটি, কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, মৌলিক অধিকার বিষয়ক পরামর্শদাতা কমিটি, উপজাতি অঞ্চল বিষয়ক কমিটি, সংখ্যালঘু সমস্যা বিষয়ক কমিটি ইত্যাদি। স্বাধীনতা লাভের পর এই গণপরিষদ বিভক্ত হয়ে ভারতীয় গণপরিষদ ও পাকিস্তান গণপরিষদ নামে দুটি স্বতন্ত্র সংস্থার জন্ম হয়। গণপরিষদের তৃতীয় অধিবেশনে নাগরিকদের মৌলিক অধিকার, অস্পৃশ্যতার বিলোপ সাধন, তফসিলি জাতির প্রতি আচরণ নির্ধারণ প্রভৃতি সুপারিশ গৃহীত হয়। পাশাপাশি এই অধিবেশনেও কেন্দ্রীয় সংবিধান, প্রাদেশিক সংবিধান, কেন্দ্রীয় ক্ষমতা সহ বিভিন্ন বিষয়ে কমিটি গঠন করা হয়। চতুর্থ অধিবেশনে ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা গ্রহণের পাশাপাশি ইতিপূর্বে গৃহীত বিভিন্ন কমিটি রিপোর্ট নিয়ে আলোচনা হয়। পৃষ্ঠা 218। 3. খসড়া সংবিধান প্রণয়ন। গণপরিষদের পঞ্চম অধিবেশনে 1947 খ্রিস্টাব্দ মাউন্ট ব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে এবং জওহরলাল নেহেরুকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। কেন্দ্রীয় আইনসভার প্রথম অধ্যক্ষ হিসেবে GV মাভলঙ্কর নির্বাচিত হন। গণপরিষদই প্রথম আইনসভা হিসেবে কাজ শুরু করে। পঞ্চম অধিবেশনে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। ডক্টর BR আম্বেদকর খসড়া কমিটির সভাপতি নির্বাচিত হন। ফুটনোট: খসড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, N গোপালস্বামী আয়েঙ্গার, KM মুন্সি, সৈয়দ মোহাম্মদ শাহাদুল্লাহ, BL মিত্র এবং DP খৈতান। খসড়া কমিটি গঠনের কিছুদিনের মধ্যেই BL মিত্রের সদস্যপদ বাতিল হলে তাঁর জায়গায় সদস্য হন N মাধব রাও। আর DP খৈতান মারা গেলে তাঁর জায়গায় সদস্য হয়ে আসেন TT কৃষ্ণমাচারী। TT কৃষ্ণমাচারী। মূল পাঠে ফিরে এলাম। 4. নতুন সংবিধান গ্রহণ ও কার্যকর। চূড়ান্ত খসড়া সংবিধানটি গণপরিষদে পেশ হয়। আম্বেদকরের প্রস্তাব মেনে গণপরিষদে ভারতের সংবিধানটি গৃহীত হয় 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দ। গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ তাতে সই করেন। গণপরিষদের সর্বশেষ অধিবেশনে 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দ অন্যান্য সদস্যরাও সংবিধানে সই করেন। এই অধিবেশনে নতুন সংবিধান কার্যকর হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। জানার আকাশ। গণপরিষদের শেষ দিনে 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দ গণপরিষদের সদস্যরা সংবিধানে সই করেন। এই স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন সমকালীন ভারতের বিশিষ্ট কিছু বিচারপতি, মহান দেশপ্রেমিক এবং স্বাধীনতা সংগ্রামীরা। সংবিধান তৈরি করা ছাড়াও গণপরিষদ আরও বেশ কয়েকটি কাজ করে, যেমন জাতীয় পতাকা কী হবে তা ঠিক করা, জাতীয় সঙ্গীত নির্ধারণ করা, কমনওয়েলথের সদস্যপদ বিষয়ক সিদ্ধান্তের অনুমোদন করা, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন করা প্রভৃতি। সমালোচনা। 1.
গণতান্ত্রিক চরিত্র বিশিষ্ট নয়। গণপরিষদের সদস্যরা সাধারণ ভারতবাসীর দ্বারা সরাসরি নির্বাচিত ছিলেন না, অর্থাৎ বলা যায় যে গণপরিষদের চরিত্র সম্পূর্ণ গণতান্ত্রিক ছিল না। 2. আপোষধর্মী। ভারতীয় গণপরিষদ ছিল আসলে ব্রিটিশের সঙ্গে কংগ্রেসি নেতাদের আপোষ রফার ফল। 3. একদলীয়। ভারত বিভাজন হয়ে আলাদা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলে মুসলিম লীগের সদস্যরা পাকিস্তানে চলে যায়, ফলে কংগ্রেসের একক পরিচালনায় গঠিত হয় গণপরিষদ। মূল্যায়ন। বহুজাতি, ধর্ম ও ভাষাভাষী অধ্যুষিত ভারতবর্ষের জন্য সর্বজনগ্রাহ্য শাসনতন্ত্র রচনার কাজটি ছিল খুবই জটিল। স্বাধীন ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত দেশীয় রাজ্য, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, অনুন্নত জাতি ও উপজাতি ইত্যাদি বিভিন্ন শ্রেণী ও স্তরের মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার চেষ্টা করা হয়েছে এই সংবিধানে। সংবিধান অনুসারে ভারতবর্ষে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। প্রশ্ন 3. ভারতীয় গণপরিষদের প্রকৃতি আলোচনা করো। উত্তর। সূচনা। ভারতীয় জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত যে সংস্থাটি দেশের সংবিধান রচনা করে তা হল গণপরিষদ। গণপরিষদে একদলীয় দক্ষিণপন্থী পুঁজিবাদী শ্রেণীর প্রতিনিধিবর্গেরও সমাবেশ ঘটেছিল। শতকরা 14% ভারতীয় নাগরিকের ভোটাধিকারের ভিত্তিতে গঠিত প্রাদেশিক আইনসভাগুলি গণপরিষদের সদস্যদের নির্বাচিত করে। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট থেকে গণপরিষদ সার্বভৌম পরিষদের মর্যাদা লাভ করে। গণপরিষদের প্রকৃতি বিশ্লেষণে দেখা যায়: 1. জনপ্রতিনিধিত্বহীন। ভারতীয় গণপরিষদকে কোনোভাবেই জনপ্রতিনিধিত্বমূলক বলা যায় না, কেননা সদস্যগণ ভারতীয়দের দ্বারা সরাসরি নির্বাচিত ছিলেন না, অর্থাৎ গণপরিষদের সদস্যগণ সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে সরাসরি ভারতীয়দের দ্বারা নির্বাচিত হননি। তাই প্রকৃতিগত বিচারে গণপরিষদ জনপ্রতিনিধিত্বহীন এক পরিষদ। 2. আইনবিদদের প্রাধান্য। গণপরিষদ ছিল আইনবিদদের প্রাধান্য বিশিষ্ট এক পরিষদ। সংবিধান রচনার ক্ষেত্রে মূলত যে 21 জন সদস্য মুখ্য ভূমিকা পালন করেছিলেন তার মধ্যে 11 জনই ছিলেন বিশিষ্ট আইনবিদ। এই আইনবিদরা সংবিধান রচনার ক্ষেত্রে আইনগত দৃষ্টিকোণ থেকেই বিভিন্ন ধারা উপধারাগুলি বিচার বিবেচনাকে প্রাধান্য দিয়েছেন। আইভার জেনিংস তাই গণপরিষদকে কোর্ট আইনজীবীদের স্বর্গ আনকোট বলে উল্লেখ করেছেন। 3. একদলীয়। সকল রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকায় ভারতীয় গণপরিষদ সর্বজনীন চরিত্র লাভ করতে পারেনি। দেশ বিভাগের ফলে লীগের সদস্যরা পাকিস্তানে চলে গেলে ভারতীয় গণপরিষদ সম্পূর্ণরূপে একটি একদলীয় সংস্থায় পরিণত হয়। সোমনাথ লাহিড়ী কমিউনিস্ট দলের তরফে গণপরিষদের সদস্য নির্বাচিত হলেও দেশ বিভাগজনিত কারণে তাঁকে সদস্যপদ ত্যাগ করতে হয়। তাই কেউ কেউ গণপরিষদের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, কোট, গণপরিষদই ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত, আনকোট। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ দ্য কংগ্রেস অ্যান্ড দ্য কংগ্রেস ওয়াজ ইন্ডিয়া। 4. আপোষমুখী। ভারতীয় গণপরিষদ ছিল ব্রিটিশের সঙ্গে কংগ্রেসি নেতৃবৃন্দের আপোষ রফার ফল। গণপরিষদে দেশীয় রাজন্যবর্গের তরফে যোগদানকারী প্রতিনিধিবর্গ সর্বদা সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করার প্রয়াস চালান। এছাড়াও গণতন্ত্রের সঙ্গে প্রতিক্রিয়াশীল সামন্ততন্ত্রের আপোষ রফার ফলশ্রুতি হিসেবে দেশীয় রাজন্যবর্গের স্বার্থ সুরক্ষিত হয়। যেমন দেশীয় রাজন্যবর্গকে ভাতা, খেতাব, উপাধি প্রভৃতি দান আপোষমুখিতারই নিদর্শন। পৃষ্ঠা 219। 5. অগণতান্ত্রিক। দেশীয় রাজন্যবর্গকে গণপরিষদে 93 জন সদস্য মনোনয়নের ক্ষমতা দেওয়ার ফলে গণপরিষদ তার গণতান্ত্রিক প্রকৃতি হারায়। দামোদর স্বরূপ শেঠ সমালোচনার সুরে বলেছেন, দেশবাসীর শতকরা
14 ভাগ কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত গণপরিষদ কখনোই সকল দেশবাসীর হয়ে প্রতিনিধিত্ব করতে পারে না। প্রশ্ন 4, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর, সূচনা। ভারতের সংবিধানের একটি প্রস্তাবনা রয়েছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দেওয়া একটি ভাষণের 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দ ওপর ভিত্তি করে এই প্রস্তাবনাটি রচিত হয়েছিল। প্রস্তাবনাতে ভারতের সংবিধানের উদ্দেশ্য, নীতি ও আদর্শ বর্ণিত হয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। 1. সংবিধানের ক্ষুদ্র সংস্করণ। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি থেকে ভারতীয় সংবিধান কার্যকর হয়। ভারতীয় সংবিধানে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে একটি প্রস্তাবনার অংশ যুক্ত হয়েছে। এই প্রস্তাবনাকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। 2. প্রস্তাবনার বিষয়। ভারতের সংবিধানের প্রস্তাবনাটি হল: কোট, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপ গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা, পদমর্যাদা ও সুযোগ সুবিধা লাভ নিশ্চিতকরণ এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তিমর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভ্রাতৃভাব বর্ধিত হয়, তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য 26শে নভেম্বর 1949 তারিখে এতদ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি। আনকোট। 3. সংযোজন। সংবিধান প্রণয়নের সময় প্রস্তাবনায় কোট সমাজতান্ত্রিক আনকোট ও কোট ধর্মনিরপেক্ষ আনকোট শব্দ দুটি ছিল না। 1976 খ্রিস্টাব্দের 42তম সংবিধান সংশোধনে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কথা দুটি সংযোজিত হয়েছে। 4. প্রস্তাবনার ব্যাখ্যা। 1. সার্বভৌম। সার্বভৌম বলতে বোঝায় ভারত রাষ্ট্র অভ্যন্তরীণ ও বাহ্যিক ক্ষেত্রে সম্পূর্ণভাবে বিদেশি নিয়ন্ত্রণমুক্ত ও চূড়ান্ত ক্ষমতার অধিকারী। 2. সমাজতান্ত্রিক। প্রস্তাবনায় ভারত রাষ্ট্রকে সমাজতান্ত্রিক রাষ্ট্র বলা হলেও প্রকৃত অর্থে ভারতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এখানে মিশ্র অর্থব্যবস্থা প্রবর্তিত হয়েছে। 3. ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতার নীতি অনুসারে ভারত রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের পৃষ্ঠপোষকতা বা বিরোধিতা করে না। সর্বধর্ম এখানে সমান স্বীকৃতি পায়। 4. গণতান্ত্রিক। গণতান্ত্রিক বলতে বোঝায় ভারতের শাসন ব্যবস্থা জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত। 5. প্রজাতন্ত্র। সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র বলতে বোঝায় ভারতে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করবেন না, তিনি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। 5. গুরুত্ব। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হল সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কেননা প্রস্তাবনার মধ্যে উচ্চারিত হয়েছে: এ. একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার, বি. রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়নীতি প্রতিষ্ঠার শর্তাবলী, সি. সব ধরনের বৈষম্যের অবসানের কথা, ডি. জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমান মর্যাদা টানের কথা, ডি. জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমান মর্যাদা দানের কথা। একটি ছবি রয়েছে, নিচে লেখা আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। মূল্যায়ন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মধ্যে প্রতিফলিত হয়েছে সংবিধানের দার্শনিক ও আত্মিক ভিত্তি। প্রস্তাবনার মধ্যে সংবিধানের কোনো ধারা বা উপধারা না থাকলেও প্রস্তাবনাকে ভারতের সংবিধানের মুখবন্ধ বলা হয়। জাতীয় সংবিধানকে বোঝা ও ব্যাখ্যা করার চাবিকাঠি লুকিয়ে আছে প্রস্তাবনাটির মধ্যে। প্রশ্ন 5. ভারতীয় সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় কেন বলা হয়? উত্তর, সূচনা। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি নির্ণয়ের প্রশ্নে সংবিধান বিশারদদের মধ্যে মতভেদ রয়েছে। ভারতীয় শাসন ব্যবস্থায় কেন্দ্র প্রবণতার জন্য ডক্টর বি.আর. আম্বেদকর, অধ্যাপক কে.সি. হোয়ার প্রমুখ ভারতীয় শাসন ব্যবস্থাকে আধা যুক্তরাষ্ট্রীয় বলে উল্লেখ করেছেন। ভারতীয় সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় বলার কারণ: 1. গঠন পদ্ধতি।
গঠনগত দিক থেকে ভারতকে একটি যুক্তরাষ্ট্র বলে উল্লেখ করা হলেও দেখা যায় স্বাধীনতার পূর্বে ভারত দুভাগে বিভক্ত ছিল। এ, ব্রিটিশ অধীনস্থ রাজ্যসমূহ, বি, স্বাধীন দেশীয় রাজ্যসমূহ। স্বাধীনতার পর এইসব দেশীয় রাজ্যগুলি ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়েছে। আজ আর সেগুলির কোনো আলাদা অস্তিত্ব নেই। 2. 3 ধরনের সরকারের উপস্থিতি। যুক্তরাষ্ট্রে 2 ধরনের সরকার থাকে, কিন্তু ভারতে রয়েছে 3 ধরনের সরকার, যথা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সরকার। পৃষ্ঠা 220। তাই ভারতকে প্রকৃত যুক্তরাষ্ট্র বলা যায় না। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি ভারতের প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে রাজ্য সরকার রয়েছে। আবার রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একজন কোর্ট প্রশাসকের আনকোট মাধ্যমে কেন্দ্রীয় সরকার পন্ডিচেরি ও দিল্লি বাদে অন্যান্য 5টি কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনকার্য পরিচালনা করেন। তাই ভারতকে প্রকৃত যুক্তরাষ্ট্র বলা যায় না। 3. আসন পরিচালনায় কেন্দ্রের প্রাধান্য। শাসন পরিচালনার ক্ষেত্রেও ভারতে কেন্দ্রের সার্বিক প্রাধান্য লক্ষ্য করা যায়। আবার পড়ছি। 3. শাসন পরিচালনায় কেন্দ্রের প্রাধান্য। শাসন পরিচালনার ক্ষেত্রেও ভারতে কেন্দ্রের সার্বিক প্রাধান্য লক্ষ্য করা যায়। প্রতিটি রাজ্যের প্রশাসনিক কর্তৃপক্ষকে কেন্দ্রীয় আইনসভা প্রণীত আইনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করেই শাসন কাজ পরিচালনা করতে হয়। কেন্দ্রীয় শাসন বিভাগ কর্তৃক সম্পাদিত কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের শাসন বিভাগ তার কাজ পরিচালনায় বাধ্য থাকে। এছাড়াও কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কর্মচারীদের বিশেষ কিছু কাজ সম্পাদনের দায়িত্ব অর্পণের অধিকারী। 4. আর্থিক বিষয়ে কেন্দ্রের প্রাধান্য। ভারতে আর্থিক ক্ষেত্রগুলিতেও কেন্দ্রের প্রাধান্য বর্তমান। গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ বা পরোক্ষ করগুলি কেন্দ্রের অধীন। অঙ্গরাজ্যগুলিকে আর্থিক সাহায্য দানের মাধ্যমে কেন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে। কোন রাজ্য সরকারকে কতটা পরিমাণ আর্থিক সাহায্য দেওয়া হবে তা স্থির করে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অর্থ কমিশন। প্রতিটি রাজ্য সরকার অর্থ কমিশনের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকে। রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ইচ্ছা অনুসারে আর্থিক নীতি অনুসরণের জন্য রাজ্য সরকারগুলির প্রতি নির্দেশ জারি করতে পারেন। 5. আইন বিষয়ে কেন্দ্রের প্রাধান্য। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়ন বিষয়ক ক্ষমতা বন্টনে কেন্দ্রীয় সরকারের প্রাধান্য দেখা যায়। 3টি তালিকা, অর্থাৎ এ, কেন্দ্রীয় তালিকা, বি, রাজ্য তালিকা, সি, যুগ্ম তালিকা অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আইন বিষয়ক ক্ষমতা বণ্টিত হয়েছে। অবশিষ্ট আইন বিষয়ক ক্ষমতাগুলি কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। আবার রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলিতেও পার্লামেন্ট কিছু ক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে। ফুটনোট। রাজ্য তালিকাভুক্ত যে বিষয়গুলিতে পার্লামেন্ট কিছু ক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: 1. পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায় উপস্থিত ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থনে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয় জাতীয় স্বার্থে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। 2. দেশে জরুরি অবস্থা জারি থাকলে পার্লামেন্ট গোটা দেশ বা দেশের কোনো অংশে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। 3. রাষ্ট্রপতি দেশের কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করে সেই রাজ্যের আইনসভার ক্ষমতা পার্লামেন্টের হাতে তুলে দিতে পারেন। 2 বা তার বেশি অঙ্গরাজ্য যদি রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন প্রণয়নের জন্য পার্লামেন্টকে অনুরোধ জানায়, তাহলে পার্লামেন্ট সেই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। মূল পাঠে ফিরে এলাম। মূল্যায়ন। মূল সংবিধানে কোথাও যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রীয় শব্দ ব্যবহৃত হয়নি। ডক্টর বি.আর. আম্বেদকরের মতে ভারতের শাসন ব্যবস্থা হল আধা যুক্তরাষ্ট্রীয়। প্রশ্ন 6। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর। সূচনা। মানুষের জীবন ও ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য কিছু সুযোগ সুবিধা বা অধিকার থাকা আবশ্যিক। মৌলিক অধিকারগুলি ভারতীয় সংবিধানের 3য় অংশের অর্থাৎ 12 থেকে 35 নম্বর ধারা দ্বারা সংরক্ষিত ও স্বীকৃত।
মূল সংবিধানে 7টি মৌলিক অধিকারের উল্লেখ ছিল। 1978 খ্রিস্টাব্দের 44তম সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সংবিধানের মৌলিক অধিকারসমূহ: 1. সাম্যের অধিকার। সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার সংক্রান্ত ব্যবস্থা লিপিবদ্ধ আছে। সাম্যের অধিকার বলতে বোঝায় আর্থিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সব রকম বৈষম্যমূলক আচরণের অবসান ও প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা। বলা হয়, আইনের চোখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান এবং সরকারি চাকুরির ক্ষেত্রে যোগ্যতা অনুসারে সকলের সমান অধিকার থাকবে। তবে অনুন্নত শ্রেণী, তফসিলিভুক্ত জাতি, উপজাতি ও শিশুদের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা নিতে পারবে। এছাড়াও সাম্যের অধিকারের অন্য দুটি দিক হল অস্পৃশ্যতা বর্জন এবং উপাধি গ্রহণ ও তার ব্যবহার নিষিদ্ধকরণ। 2. স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায়। মূল সংবিধানে 7টি স্বাধীনতার উল্লেখ ছিল। 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে 6 প্রকার স্বাধীনতার অধিকার স্বীকৃত। এগুলি হল: এ. বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা। বি. শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার স্বাধীনতা। সি. সমিতি বা সংঘ গঠনের স্বাধীনতা। ডি. ভারতের সর্বত্র চলাফেরার স্বাধীনতা। ই. ভারতীয় ভূখণ্ডের যে কোনো অংশে বসবাসের স্বাধীনতা। এবং এফ. যে কোনো বৃত্তি, পেশা বা ব্যবসা বাণিজ্য গ্রহণ বা পরিচালনা করার স্বাধীনতা। নাগরিকের ব্যক্তিসত্তার বিকাশে স্বাধীনতার অধিকারগুলির গুরুত্ব অপরিসীম। জানার আকাশ। মৌলিক অধিকার 12 থেকে 35 নম্বর ধারা। 1. সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারা। 2. স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারা। 3. শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারা। 4. ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা। 5. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 29 থেকে 30 নম্বর ধারা। 6. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32 ও 226 নম্বর ধারা। পৃষ্ঠা 221। 3. শোষণের বিরুদ্ধে অধিকার। সংবিধানের 23 এবং 24 নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের উল্লেখ আছে। এই বিধান দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের শোষণ থেকে সাধারণ নাগরিকদের মুক্ত রাখার প্রয়াস নেওয়া হয়েছে, যথা: এ. মানুষ ক্রয় বিক্রয়, দাসপ্রথা, বেগার খাটানো ইত্যাদি নিষিদ্ধ ঘোষিত হয়েছে। বি. সংবিধানের 24 নম্বর ধারা অনুসারে 14 বছরের কম বয়সের শিশুদের খনি, কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্র জনস্বার্থের প্রয়োজনে ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণী নির্বিশেষে সকলকে শ্রমদানে বাধ্য করতে পারে। আবার রাষ্ট্র সামরিক শিক্ষা গ্রহণ অথবা সমাজসেবামূলক কাজ করাকে বাধ্যতামূলক বলে আইন প্রণয়ন করতে পারে। 4. ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা দ্বারা ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শ গৃহীত হচ্ছে। এই অধিকার দ্বারা এ. প্রতিটি মানুষ স্ব ইচ্ছানুযায়ী ধর্মগ্রহণ ও ধর্মাচরণ করার অধিকারী। এ. প্রতিটি মানুষ স্ব ইচ্ছানুযায়ী ধর্মগ্রহণ ও ধর্মাচরণ করার অধিকারী। বি. সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। সি. কোনো বিশেষ ধর্ম বা ধর্ম সম্প্রদায়ের প্রসার বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তিকে কর প্রদানে বাধ্য করা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই ভারতে নিজের নিজের ধর্মবিশ্বাস, ধর্মাচরণ এবং ধর্ম প্রচারের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করেন। ধর্মীয় রীতিনীতি ভারত রাষ্ট্রে কোনো কাজকে প্রভাবিত করে না। 5. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 29 ও 30 নম্বর ধারা দ্বারা এ. প্রত্যেক নাগরিক তার নিজ ভাষা, সংস্কৃতি ও লিপি ব্যবহারের অধিকার লাভ করে। বি. ধর্ম, জাতি বা ভাষার অজুহাতে কাউকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
সি, রাষ্ট্র সংখ্যালঘু শ্রেণীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি অধিগ্রহণ করতে চাইলে তাকে পুরো ক্ষতিপূরণ দিতে হবে। 12 ডিসেম্বর 2002 খ্রিস্টাব্দে 86তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা 21 ক ধারায় শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দান করা হয়েছে। 6, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সংবিধানের 32 এবং 226 নম্বর ধারায় মৌলিক অধিকার বলবৎ করার জন্য সাংবিধানিক প্রতিবিধানের অধিকার স্বীকৃত হয়েছে। 32 নম্বর ধারা অনুসারে নাগরিকরা মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারেন। এই অধিকারগুলি বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা এবং উৎপ্রেষণ প্রভৃতির লেখ্য রিট অর্থাৎ আদেশ, নির্দেশ বা পরোয়ানা জারি করতে পারে। একইভাবে হাইকোর্ট আদেশ বা নির্দেশ জারি করে অধিকারগুলি সংরক্ষণের ব্যবস্থা করতে পারে 226 নম্বর ধারা অনুসারে। আবার পার্লামেন্ট আইনের দ্বারা যে কোনো আদালতকে নিজ এলাকার মধ্যে এই লেখ্য ব্যবহারের ক্ষমতা দিতে পারে, যদিও আজ পর্যন্ত তা হয়নি। মূল্যায়ন। মৌলিক অধিকারগুলি গণতন্ত্রের ভিত্তি হলেও এগুলি নিরঙ্কুশ বা অবাধ নয়। দেশের শান্তি শৃঙ্খলা ও অবস্থার প্রয়োজনে এই অধিকারগুলি খর্ব করা যায়। 7, প্রশ্ন 7, ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তর। সূচনা। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। বিশ্বের বেশিরভাগ দেশের মতো ভারতীয় সংবিধানেরও কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এইসব বৈশিষ্ট্য থেকে ভারতীয় সংবিধানের প্রকৃত রূপ বুঝতে পারা যায়। সুবিখ্যাত সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসুর মতে আপন বিশিষ্টতার জন্যেই ভারতীয় সংবিধান পৃথিবীর অন্যান্য দেশের সংবিধানের থেকে স্বতন্ত্র। কোট, "The Constitution of India is remarkable for many outstanding features which will distinguish it from other constitutions. unquote." ভারতীয় সংবিধানের 5টি মূল বৈশিষ্ট্য হল: 1, প্রস্তাবনা। ভারতীয় সংবিধানের একটি প্রধান বৈশিষ্ট্য হল এটির প্রস্তাবনা। এই প্রস্তাবনার দ্বারা সংবিধান প্রণেতারা এর উৎস, উদ্দেশ্য এবং রাষ্ট্রীয় কাঠামো বর্ণনা করেছেন। 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের দ্বারা প্রস্তাবনার সঙ্গে কোট সমাজতান্ত্রিক আনকোট এবং কোট ধর্মনিরপেক্ষ আনকোট শব্দ দুটি যোগ করা হয়। 2, মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য হল এতে নাগরিকদের মৌলিক অধিকারগুলির স্বীকৃতি দেওয়া হয়েছে। মৌলিক অধিকারগুলি হল: এ, স্বাধীনতার অধিকার; বি, সাম্যের অধিকার; সি, ধর্মীয় স্বাধীনতার অধিকার; ডি, শোষণের বিরুদ্ধে অধিকার; ই, শিক্ষা সংস্কৃতির অধিকার প্রভৃতি। 3, নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে নির্দেশমূলক নীতিগুলি বর্ণনা করা হয়েছে। নির্দেশমূলক নীতিগুলি সামাজিক, অর্থনৈতিক, আইন ও শাসন ব্যবস্থার আদর্শ সম্বন্ধীয় ক্ষেত্রে বিভক্ত। 4, মৌলিক কর্তব্য। অধিকার ও কর্তব্যের মধ্যে সমন্বয় সাধন করার জন্য সংবিধানে কিছু মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে, যেমন সংবিধান মান্য করা, সাংবিধানিক আদর্শ মেনে চলা, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য, সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা ইত্যাদি। 5, ধর্মনিরপেক্ষতা। ভারতীয় সংবিধানের এক অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ধর্মনিরপেক্ষতা। 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতবর্ষকে একটি ধর্মনিরপেক্ষ দেশরূপে ঘোষণা করা হয়। ডক্টর আম্বেদকরের মতে পার্লামেন্ট জনগণের ওপর কোনো ধর্মকে জোর করে চাপিয়ে দেবে না। অন্যান্য বৈশিষ্ট্য। ভারতের সংবিধানের আরও কয়েকটি বৈশিষ্ট্য হল: 1, ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত ও জটিল সংবিধান। 2, ভারতের সংবিধান যুগপৎ সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। 3, ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক ব্যবস্থা রয়েছে। 4, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিকেরা একনাগরিকত্ব ভোগ করে। পৃষ্ঠা 222।
5. নিরপেক্ষ বিচার ব্যবস্থার জন্য বিচার বিভাগের স্বাধীনতা দেওয়া হয়েছে। 6. সংবিধানের ষোড়শ অংশে 300 থেকে 400 নম্বর ধারায় তফসিলি জাতি এসসি, উপজাতি এসটি, অন্যান্য অনগ্রসর শ্রেণীর ওবিসি জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা রয়েছে। প্রশ্ন 8. স্বাধীন ভারতে পরিকল্পনা কমিশন গঠনের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। উত্তর: সূচনা। প্রায় 200 বছর ধরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে ভারতের অর্থনীতি যেভাবে ভেঙে পড়েছিল তা পুনরুদ্ধার করা মোটেই সহজ কাজ ছিল না। উপরন্তু দেশভাগের ফলে প্রাকৃতিক সম্পদের অনেকটাই ভারত থেকে পাকিস্তানে স্থানান্তরিত হয়। সর্বোপরি ব্রিটিশ এদেশ থেকে চলে যাওয়ার সময় যেসব ক্ষেত্রে মূলধন বিনিয়োগ করেছিল সেগুলিও তারা প্রত্যাহার করে নেওয়ার ফলে অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষ সম্পূর্ণরূপে দেউলিয়া হয়ে পড়ে। ফলে স্বাধীন ভারতবর্ষে প্রয়োজন হয় নতুনভাবে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করার। ভারতের অর্থনৈতিক পরিকল্পনার মৌলিক উদ্দেশ্য সম্পর্কে জওহরলাল লিখেছিলেন, মুষ্টিমেয় কিছু লোকের হাতে যেন সম্পদ কেন্দ্রীভূত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। পরিকল্পনাকে বিচার করতে হবে এক ব্যাপক দৃষ্টিকোণ থেকে। পরিকল্পনা কমিশন গঠনের প্রেক্ষাপট। 1. সোভিয়েত মডেল। বিশ্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে বিশেষত সোভিয়েত ইউনিয়নই প্রথম পরিকল্পিত অর্থনীতির প্রবর্তন করেছিল 1927 খ্রিস্টাব্দে। এরপর 3-এর দশকে বিশ্বে মহামন্দার গ্রেট ডিপ্রেশন কালে ধনতান্ত্রিক রাষ্ট্রগুলিকেও তা অনুসরণ করতে দেখা যায়। সোভিয়েত মডেল অনুসারে অর্থনৈতিক পরিকল্পনায় জাতীয় আয়ের সুষ্ঠু ব্যবহার সম্ভব বলে এর দ্বারা দেশের আয় বন্টনের ক্ষেত্রে একটা সমতা আনা যায়। এখানে একটি ছবি দেওয়া হয়েছে, লেখা আছে পরিকল্পনা কমিশনের একটি অধিবেশন। 2. বোম্বাই পরিকল্পনা। ভারত স্বাধীন হওয়ার পূর্বেই 1944 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের 8 জন বিশিষ্ট শিল্পপতি বন্ধনী শুরু JR-D টাটা, G.D. বিড়লা, আর্দেশির দালাল, শ্রীরাম, পুরুষোত্তম দাস ঠাকুরদাস, জন মাথাই, A.D. শ্রফ ও কস্তুরভাই লালভাই বন্ধনী শেষ অর্থনৈতিক উন্নয়নের এক ব্যাপক পরিকল্পনা পেশ করেন। এটিই ছিল ভারতবর্ষে প্রথম উল্লেখযোগ্য বেসরকারি অর্থনৈতিক পরিকল্পনার রূপরেখা। পরিকল্পনাটি বোম্বাই পরিকল্পনা বা টাটা পরিকল্পনা নামে খ্যাত। এর মেয়াদ ছিল 15 বছর। প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছিল 10,000 কোটি টাকা। এতে বেসরকারি মালিকানায় শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী 15 বছরে জাতীয় আয় 3 গুণ এবং মাথাপিছু আয় দ্বিগুণ বাড়ানো হবে। 3. গণপরিকল্পনা। বোম্বাই পরিকল্পনা কার্যকরী হলে শিল্পে পুঁজিপতিদের একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হবে। এই আশঙ্কা করেন বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়। তাই এর বিকল্প হিসেবে তাঁর সংগঠন কোট ভারতের শ্রম ফেডারেশন আনকোট গণপরিকল্পনা নামে একটি প্রস্তাব পেশ করে। এই পরিকল্পনার প্রস্তাবিত মেয়াদ 10 বছর এবং ব্যয়ের পরিমাণ ছিল 15,000 কোটি টাকা। এতে কৃষি ও ভোগ্যপণ্য শিল্পের ওপর অধিক গুরুত্ব আরোপ করা হয় এবং জমি রাষ্ট্রায়ত্তকরণের মাধ্যমে কৃষির প্রসার ঘটানোর প্রস্তাব দেওয়া হয়। 4. গান্ধীবাদী পরিকল্পনা। উপযুক্ত পরিকল্পনা দুটির বিকল্প হিসেবে S.N. আগরওয়াল একটি গান্ধীবাদী পরিকল্পনা পেশ করেন। পরিকল্পনাটি আকারে ছিল ছোট এবং প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ ছিল 3,500 কোটি টাকা। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল স্বনির্ভর গ্রাম তৈরি করে একটি বিকেন্দ্রীকৃত অর্থনৈতিক কাঠামো আনকোট তৈরি করা। এতে বৃহৎ শিল্প অপেক্ষা কৃষি এবং ক্ষুদ্র ও গ্রামীণ শিল্পের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। পরিকল্পনা কমিশন গঠন। পরবর্তী সময়ে স্বাধীন ভারতে গঠিত হয় উপদেষ্টা পরিকল্পনা পর্ষদ, অ্যাডভাইসারি প্ল্যানিং বোর্ড। এর সুপারিশ মেনে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশন গঠিত হয় 1950 খ্রিস্টাব্দে।